আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মাশাআল্লাহ, শরীরটা খুব ভালো আছে, এজন্য জোরে কথা বলতে পারতেছি। গত লাস্ট ভিডিওতে কথা খুব আস্তে বলতে হয়েছিল, কারণ আমার গলায় ব্যথা ছিল। হয়তোবা অনেক ভাই আছেন শুনতে পারেন না অনেক কথা, আমাকে কমেন্টসও করছিলেন। সো আসলে ওখানে আমার কিছু করার ছিল না, আমার ব্যথা ছিল, আমি ঠিকমতো কথা বলতে পারিনি। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়েছি। মাশাআল্লাহ, শরীরটা অনেক ভালো। যেই প্রবলেমটা আসছিল সেটা আশা করি চলে যাচ্ছে। দ্বিতীয় কথা, ভ্যাকসিনও নিয়ে নিয়েছিলাম, তো সব দিক দিয়ে একটি ঝামেলায় পড়ে গেছিলাম, আর গলা ব্যথাও মাশাআল্লাহ নাই। গতকালকে, হ্যাঁ আজকে থেকে বলতে পারেন পুরাই নাই। মাশাআল্লাহ সুস্থ আছি, যেটা আমার কথা আর চেহারায় বুঝতে পার, মানে আমার কথা স্টাইলে বুঝতে পারতেছেন। তো আজকে আসলে কথা বেশি বলবো না, খুব অল্প কিছু কথা বলবো। তবে ভিএফএস এর একটা নতুন একটা, সরি, মাল্টা এম্বাসির একটা, মাল্টা ভিসার ক্ষেত্রে ভিএফএস এর একটা নতুন একটা আপডেট আছে। সেটা বলতে পারেন সব থেকে বেশি হচ্ছে যারা আমাদের প্রবাস ভাইরা আছে তাদের ক্ষেত্রে বলবো। কথার কথা, যারা দুবাইতে আছেন, দুবাইতে চাকরি করতেছেন, এখন আপনার পাসপোর্টে, আপনারা মালটার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, আপনাদের অ্যাপ্রুভাল লেটার বের হয়েছে, এখন আপনাদের পাসপোর্টও তো একটা ভিসা আছে, তাই না? আপনাদের যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, আপনারা নতুন করে ভিসা লাগান, অনেক লোকের আছে নতুন করে ভিসা লাগান। সো সেই সব ক্ষেত্রেও বলবো, এবং যাদের পাসপোর্টে ভিসা আছে, অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানিতে আপনি সর্বনিম্ন 8 মাসের লাগবে, অর্থাৎ আপনার মেয়াদ যাইতে হবে। আপনার পাসপোর্টের ভিসার মেয়াদ স্টার্টিং যেই তারিখ থেকে, সেই তারিখ থেকে সর্বনিম্ন 8 মাস আপনার সেই কোম্পানিতে চাকরি করার থাকতে হবে। অর্থাৎ সেই ভিসার মেয়াদ জানি ওতে মানে শেষ হয় 8 মাসের পরে আপনি ভিএফএস এ ফাইল সাবমিট করতে পারবেন। যদি এমন কোনো ভাইয়ের হয়ে থাকে যে না, তার পাসপোর্টে ভিসা আছে, এখন ভিসা আছে, সে তার এম্বাসি অ্যাপ্রুভাল লেটার বের হয়ে গেছে, তার ভিএফএস এ ফাইল সাবমিট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে গেছে, কিন্তু তার পাসপোর্টে দেখা গেছে যে 7 মাস হয়েছে মাত্র তার ভিসার বয়স। ভিএফএস এর নতুন যে আপডেটটা আসছে, এই আপডেটের মধ্যে এরকম যদি কোনো বার হয়ে থাকে যে 8 মাস ওভার হয় নাই আপনার ভিসা, সেক্ষেত্রে আপনার ফাইল রিসিভ করবে না তারা। 8 মাস ওভার হওয়ার পরেই তারা আপনার ফাইল রিসিভ করবে। কিছু ভাই আছেন যে দেখা যাচ্ছে যে নতুন পুরান ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে ভিসা লাগাইছেন 2-3 মাস, কিছু করার নাই, 8 মাস ওভার হতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, একটু কথা বলি। সেটা হচ্ছে যে এক্সাম্পল, আপনি 1 মাস আগে ভিসা রিনিউ করছেন আপনার পাসপোর্টে, ঠিক আছে, ওখানে থেকে আপনি ভিসার মেয়াদ বাড়াইছেন। এখন সেটা ধরেন নতুন ওই কোম্পানি না অন্য কোনো কোম্পানির ভিসা লাগাইছেন। এখন বলতে পারেন যে ভাই আমি কি তাহলে সাবমিট করতে পারবো না? হ্যাঁ, আপনি সাবমিট করতে পারবেন। সেটা হচ্ছে আপনার পূর্ব কোম্পানি যেটা আপনি ছাড়ছেন, পূর্বে যে ভিসাটা ছিল, ঠিক আছে, সেই ভিসা শেষ হওয়ার এবং নতুন কোম্পানি ভিসার মধ্যে 1 মাসের ডিস্টেন্স থাকতে হবে। এর বেশি যদি ডিস্টেন্স হয় তাহলে এম্বাসি আপনার, ভিএফএস আপনার ফাইল রিসিভ করবে না। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, একটাই আপডেট ছিল, সো এটা জানাই দিলাম। এখন আসেন মূল বিষয়টা, হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এনওসি। এটা আমি বাংলাদেশের কথাও বলবো এবং বাইরে যারা আছেন প্রবাসে আমি তাদের কথাও বলবো। আগে যে বিষয়টা ছিল যে আপনারা এনওসি দিয়েছেন, কোম্পানির কাছ থেকে এনওসি নিয়েছেন, এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা নিয়েছেন, তাই না? এবং এনওসি নিয়েছেন, সো তার মধ্যে আপনার এক্সপিরিয়েন্সের কথাটা লেখা ছিল যে অত বছর আমার কাছে কাজ করছে, ভালো ওয়ার্কার, এই সেই, তাই না? প্রবাস ভাইদের জন্য, এবং বা প্রবাস ভাইদের কথাই আগে বলতেছি, আপনারা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবেন এবং কোম্পানির কাছ থেকে যে এনওসিটা নেবেন, সেই এনওসির মধ্যে লেখা থাকতে হবে যে এই লোকটা, সাপোজ এক্সাম্পল আমি হামিম, আমার কোম্পানিতে চাকরি করতো দীর্ঘ এত বছর যাবত, তো ও মালটা জবের জন্য অ্যাপ্লাই করছে বা মালটার জবের জন্য ও এম্বাসি ফেস করতে চাচ্ছে, এজন্য আমাদের কোনো ধরনের কোনো আপত্তি নাই। কোম্পানির কাছ থেকে এনওসিতে এটা লেখায় নিতে হবে যে মালটার পেপারসও সাবমিট করছে, সো সেই জন্য আমাদের পক্ষ থেকে এর বিষয়ে কোনো আপত্তি নাই। তার যদি ভিসা হয় সেক্ষেত্রে আমরা তাকে ছাড়পত্র দিচ্ছি।
কথাটা বুঝতে পারছেন? যারা প্রবাসে আছেন তাদের অবশ্যই এনওসিতে এই কথাটা লেখা থাকতে হবে বর্তমান আপডেট অনুযায়ী, যে আমার এই লোকটা হামিম আমার কোম্পানিতে দীর্ঘ এতদিন যাবত জব করছে, সো সে মাল্টায় জব অফার পেয়েছে। সে যদি মাল্টার ভিসা পায় সেক্ষেত্রে আমার কোম্পানি থেকে তার প্রতি কোনো আপত্তি থাকবে না, আপনারা ভিসা তাকে প্রদান করতে পারেন। কথাটা অবশ্যই লেখা থাকতে হবে, না হলে আপনার ভিসা রিফিউজ করবে, এম্বাসি আপনার পেপারস রিফিউজ করবে, আপনার ভিসা রিফিউজ করবে। সো দয়া করে এই কথাটা অবশ্যই লেখায় নেবেন। এখন আসেন বাংলাদেশে। বাংলাদেশে যে ভাইরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্যবহার করছেন এবং সেই সার্টিফিকেটে কিছু ভাই আছেন যে রানিং জব দেখাচ্ছেন যে আমি এই কোম্পানিতে রানিং জব আছি, যেটা আমিও বলতাম। সো সেটা আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। তবে হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটেই আপনি যেই বিষয়টা লিখবেন এবং সেই ক্ষেত্রে আপনি আপনার কোম্পানি থেকেও একটা ছাড়পত্র নিয়ে নেবেন, ছাড়পত্রর একটা এনওসি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যে এই যারা রানিং এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন তাদের জন্য বলতেছি, যে এই লোকটা অর্থাৎ হামিম ওই সেম কথাই, যে আমার কোম্পানিতে চাকরি অবস্থায় ছিল, সে এখন মাল্টার জব অফার পেয়েছে। সো সে যদি ভিসা পায় সেক্ষেত্রে মাল্টার ভিসা যদি সে পায়, সো সেক্ষেত্রে আমার এতে কোনো আপত্তি নাই। এই কথাটা অবশ্যই লেখায় নেবেন, তাহলে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে এবং সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে? সো চেষ্টা করবেন বর্তমানে বাংলাদেশে যারা রানিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইউজ করছেন, সো তাদের জন্য বলবো আপনাদের পেপারসে এই কথাটা লেখায় নেবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনারা আমার এই কথাটা বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন। দেন তারপরে যদি নেক্সট কোনো আপডেট আসে এইসব বিষয়ে বা মালটার যদি নতুন কোনো আপডেট আসে, আমি অবশ্যই আপনাদের অবশ্যই বিষয়টা জানাবো। তো আবারও বলতেছি, যাদের 8 মাসের যে ভিসা আছে, 8 মাসের আপনার ভিসা আছে, ভালো কথা, আপনি জব করতেছেন, তবে আপনার প্রবাসে যাদের কথা বলতেছি তাদের আপনার ভিসার বয়স অর্থাৎ কথার কথা, আপনি যদি দুবাই থাকেন, দুবাইতে যান, দুবাইতে যে আপনি 8 মাস কাজ করতে হবে, তারপর আপনি ভিএফএস আপনার ফাইল সাবমিট করবে। ক্লিয়ার? এখন আমি আর একটা কথা চলে আসবো, সেটা হচ্ছে আজ থেকে 4-5টা ভিডিওতে আমি এক ভাইয়ের কথা আমি রিপিট করেছিলাম, তাকে একজন প্রপোজ করেছিল যে দুবাই থেকে আপনাদের ভিসা করাই দেওয়া যাবে, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনাকে দুবাই নিবে, দুবাই নিয়ে দেন তারপর আপনাকে ভিসা করাতে পারবে। ভাই এখন আর এই বিষয়টা নিয়ে পারবেন না, ভিএফএস এর এই আপডেটটা অনুযায়ী আপনারা পারবেন না। এইসব বিষয় আমি আগেই মানা করছি, এখনও বলতেছি, যেটা আমি আগে জানতাম সেই ঘটনাটাই এখন প্রকাশ্য হইল। ঠিক আছে? অর্থাৎ আমি এর আগে যেমন বলছিলাম যে 3 থেকে 4 মাস কাজ করা দেন তারা তারপর পেপার সাবমিট করতে পারে, এখন সেটা অবশ্যই 8 মাস। আপনারা দুবাই যদি যান, দুবাই যাওয়ার পর দেন আপনাদের ওখানে কাজ করতে হবে, 8 মাস থাকতে হবে, থাকার পরে আপনি ভিএফএস এ ফাইল সাবমিট করতে পারবেন। সো এইসব প্ল্যানিংয়ে যারা আগাচ্ছেন, ইনাদের এইসব ধরনের ধান্দাবাজে যারা আগাচ্ছেন, দয়া করে আগাবেন না। ইউরোপের স্বপ্নে আপনি দুবাই যাচ্ছেন, কিন্তু দুবাইয়ের স্বপ্নেই পড়ে থাকতে হবে, কিন্তু আপনার বাধ্য হয়ে দুবাইতেই আপনার কাজ করতে হবে। আজকের পর কালকে কি ঘটবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, যে কোনো সময় এক এক সময় এক এক ঘটনা চলে আসতেছে, যেটার ইঙ্গিত আমি আগে দিয়েছি। সামনে আজ থেকে কিছুদিন পরে কি হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, বিভিন্ন রুলস চেঞ্জ হচ্ছে, বিভিন্ন আপডেট চেঞ্জ হচ্ছে। সো কখন কি হয় সেটা কিন্তু বলা যাচ্ছে না, আইডিয়া করা যাচ্ছে যে কি হতে পারে। তো আমি তাদের সাবধান করে দিচ্ছি, যারা এই ধরনের ফাঁদে পড়তে যাচ্ছেন দয়া করে এই কাজটা করবেন না। দুবাই থেকে ভিসা হচ্ছে খুব ইজিলি, এটা সত্য কথা, কিন্তু তাদের জন্য যারা দুবাইতে আছে, দুবাইতে কাজ করতেছে, হ্যাঁ তারাও এতদিন রিল্যাক্সে ছিল যে 4 মাস 5 মাস ভিসার বয়স হয়েছে, সে ইউরোপের জন্য এম্বাসি ফেস করতে পারতেছে, কিন্তু এখন 8 মাসের নিচে সে পারবে না। সো আশা করি ভাই আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আচ্ছা, এক ভাই আমাকে একটা কমেন্টস করছেন যে উবার ইটস এর ইনকাম কেমন, এটার সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিন। আমি এটা সম্পর্কে আইডিয়া অনেক আগেই দিয়েছি, আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, যেহেতু আপনি আমাকে কমেন্টস করেছেন আপনাকে আমি অবশ্যই রিপ্লাই দিব, যেহেতু বলছি সবাইকেই। বিষয়টা হচ্ছে কি যে ভাই, উবার ইটসে এইগুলায় প্রচুর ইনকাম, আপনি যত খাটতে পারবেন, যত পরিশ্রম করতে পারবেন, আপনি তত ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি এর পিছনে যত সময় দিবেন তত আপনার ইনকাম, তত আপনার রিকোয়েস্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি।
এখন আপনি আমাকে ব্যাখ্যা দিয়ে কথাটা বুঝাই দিতে বলছেন, তাই আমি এখন একটু খোলাখুলি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে ফার্স্টে বলেছি যে যাদের লাইসেন্স নাই তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। মালটা আসার পর মালটা যে কোম্পানি থেকে আপনি ফুড ডেলিভারি করবেন তারা আপনাকে ডেলিভারি করার জন্য সাপোর্টিং একটা লাইসেন্স দিয়ে দিবে কোম্পানির পক্ষ থেকে। এর ছাড়া আপনাকে কোম্পানি আপনাকে বাইক দিয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে যে ভাই বাইক দিয়ে দিবে বা আপনি নিজে কিনে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে নিজে কিনে নেওয়াটাই ভালো, সেটা নিজের ব্যক্তিগত কাজেও আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। এখন আর যেটা মূল বিষয়টা হচ্ছে যে এখন ভাইয়া উবার ইটসে ইনকাম কত। এখন এক্সাম্পল আপনি উবার ইটসে আপনি দৈনিক ধরেন 8 ঘন্টা এক্সাম্পল আপনি সময় দিচ্ছেন এক্সাম্পল। আপনি যে ভাববেন যে দিনে আপনার 30টা 40টা 50টা রিকোয়েস্ট আসবে, না এত রিকোয়েস্ট আসবে না। আপনি দৈনিক আমার মতে যতটুকু আমার জানা, যে আপনি দৈনিক যদি 14 থেকে 15টা বা 20টা, আচ্ছা 14-15টা বাদ দেন, আপনি 20টাই রিকোয়েস্ট, আপনি এক্সাম্পল 20টা রিকোয়েস্টে আপনি রিসিভ করে ডেলিভারি করলেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে আমার আর্ন কেমন হবে এই 20টায়। এই 20টায় আর্ন কিভাবে হবে এখন আমি বলি। দেখা যাচ্ছে যে আমাদের দেশে আপনার উবার ফুড ইটস ফুডে কত নেয় পার্সেন্টেজ আমি জানি না, তবে উবার ড্রাইভারটা আমি জানি 25% কাটে। কিন্তু ওরা এখানে হচ্ছে 30-70 এই কাজটা করে থাকে, ঠিক আছে। 30% ওরা নেয়, 70% আপনার হয়, ঠিক আছে। অর্থাৎ যেই আপনার যে ইনকামটা হবে টোটাল যেই চার্জটা হবে আপনি পাবেন, তার মধ্যে 30% কোম্পানি নিবে আর 70% হচ্ছে আপনাকে দিবে। এখন আপনি 70% যদি আপনি 20টা রাইডই শেয়ার করতে পারেন বা 15টাই যদি আপনি ডেলিভারি দিতে পারেন, এক্সাম্পল আপনার প্রতিদিন হয়তো বা 60 থেকে 70 ইউরো টিকে যাবে। 60 থেকে 70 ইউরো অ্যাভারেজে টিকে যাবে, বা ধরেন 50 ইউরোই টিকুক, 50 ইউরোই টিকুক। আপনি মাসে 20 দিন কাজ করেন, আপনি দেখেন অ্যাভারেজ প্রতিদিন যদি 50 ইউরো করে টিকে, সো সেক্ষেত্রে আপনি 1 লাখ টাকা চোখ বুঝে ইনকাম করতে। আমি এটা কমাই বলতেছি, কিন্তু বেশিটা না বলাটাই ভালো, পরে বিপদে পড়ে যাব। বেশি বললে মানুষের কথা শুনতে হয়, তো অনেক মানুষ অনেকে আছে যে না বুঝে একটা কথা বলে ফেলে, আমার পুরো কথাটা না বুঝে, সো সেই জন্য কমাই বলতেছি। এখন এক্সাম্পল আপনি 1 লাখ টাকায় কামাই ফেলেন, 20 দিন কাজ করলেন আপনি কারণ এখানে কিন্তু কোনো অফ ডে নাই, আপনি 30 দিনও কাজ করতে পারেন উবার ফুড ডেলিভারি। মানুষের পেট তো আর বসে থাকে না, মানুষ খাওয়ার জন্য অর্ডার করতে থাকে। আমরা বাংলাদেশে কি করি, মন চাইতেছে এটা খাইতে আর এটা অর্ডার করে দেই, নিয়ে আসলো উবার, নিয়ে আসলো ফুড পান্ডা, নিয়ে আসলো, ঠিক আছে, পাঠাও নিয়ে আসলো। সো এটা হচ্ছে আপনার এটার কোনো কিন্তু অফ ডে নাই। এখন আপনার কাছে হচ্ছে আপনার অফ ডে, আপনি কবে ছুটি নেবেন, কবে নিঃস্বাধীন আপনি। এখন বলতে পারেন যে ভাই ইনকাম সোর্সটা কিভাবে বাড়ানো যায়, সেটা একটা ভালো প্রশ্ন করবেন অনেকে হয়তো বা। এক্সাম্পল দুইটা কোম্পানির কথাই বলি, উবার আর হচ্ছে বোল্ট। বোল্টের একটা ব্যাড রুলস আছে এবং উবারের একটা ভালো পজিটিভ সাইড আছে, এবং বোল্টের একটা নেগেটিভ সাইড আছে। বোল্টের একটা নেগেটিভ সাইড হচ্ছে কি, যে আপনার টাইম সেট করে দিতে হয়, টাইম সেট করতে হয় যে আপনি এখন অ্যাপসটা অন করবেন, আপনি কখন থেকে কয়টা পর্যন্ত, আপনি যখন অ্যাপস অন করবেন তখন থেকে 8 ঘন্টা পর্যন্ত বা 4 ঘন্টা পর্যন্ত আপনার টাইমটা ফার্স্টে সেট করে দিতে হয়, যে আমি এই 4 ঘন্টা আমি ফুড ডেলিভারি করব বা এই 8 ঘন্টা আমি ফুড ডেলিভারি করব, ঠিক আছে। সো আপনি এই 8 ঘন্টাই আপনার এক টানা অ্যাপস অন রাখতে হবে এবং আপনাকে সার্ভিস দিয়ে যেতে হবে, সেটা যে কোনো 8 ঘন্টাই হতে পারে। কথাটা বুঝছেন। এখন বলতে পারেন যে এটা হচ্ছে ওর বাজে সাইড, হ্যাঁ, তবে ওর কি আপনার বিলটা একটু বেশি পাওয়া যায় বোল্ডে, ঠিক আছে, বোল্ডে একটু বিলটা বেশি পাওয়া যায় এবং রিকোয়েস্টও মাসাল্লাহ ভালো আছে। সো বোল্ডের এটা। এখন উবারেরটা বলি। উবার আপনি যেমন আপনি কোনো টাইম সেট করতে হবে না, আপনি যে কোনো সময় 8 ঘন্টাকে ব্যবহার করতে পারবেন বা 10 ঘন্টাকে আপনি ব্যবহার, এর কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, যে আপনি নির্দিষ্ট কোনো টাইম সেট করার যে বিষয়টা, সে নির্দিষ্ট কোনো টাইম সেট নাই, ঠিক আছে, যে আপনি এতটা থেকে শুরু করবেন বা অতটা থেকে শুরু করবেন। দৈনিক 8 ঘন্টা করলেই হইলো আপনার, আপনি 8 ঘন্টার ওভার করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনি দুইটা অ্যাপসই একসাথে চালাতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশে যারা পাঠাও অর্থাৎ রাইড শেয়ার করে যারা, সো তারা কি করে জানেন, আপনারা অবশ্যই হয়তো অনেক ভাই জানেন, সেটা হচ্ছে কি যে উবারের অ্যাপসটা অন করে রাখে, পাঠাওর অ্যাপসটা অন করে রাখে, যেটারই রিকোয়েস্ট আসুক সেটাকে রিসিভ করে সেটাকে রিসিভ করে ক্লায়েন্টকে নিয়ে সে চলে যায়। অর্থাৎ তার দুইটা অ্যাপসই চালু আছে, সে ইজিলি সেটা মানে ইনকাম করতে পারতেছে, বসে থাকা লাগতেছে না। সো আপনারা এই ক্ষেত্রে একই কাজটাই করতে পারবেন, আপনি দুইটা কোম্পানিরই অ্যাকাউন্ট করতে পারবেন।
আপনার অ্যাপস দুইটা কোম্পানিরই অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন, প্রয়োজন হলে দুইটা মোবাইল ব্যবহার করুন। আপনার উবারে একটা ডেলিভারি দিয়েছেন, এখন সাথে সাথে দেখতেছেন যে আপনার বোল্ডের একটা রিকোয়েস্ট আসছে, আপনি রিসিভ করেন। বোল্ডটাকে তো আপনি অত টাইম থেকে অত টাইম দেওয়ার সেট করে দিয়েছেন, আপনি বোল্ডের একটা রিকোয়েস্ট আসছে, বোল্ডটাকে রিসিভ করে আপনি আবার ফুডটা ডেলিভারি করে দেন। সো তখন দেখা যাবে কি যে ওই $50 ইউরোপ থেকে আপনার $20 বেড়ে গেছে, $70 হয়ে যাবে। এক্সাম্পল আমি না কমাই বলতেছি কিন্তু, বাট আমি সিস্টেমটা বলে দিচ্ছি। আপনারা এইভাবে ট্রিক্সটা ইউজ করতে পারেন। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, আপনি যত পরিশ্রম করতে পারবেন, এটা এত আরামের কাজ না ভাই। আমি আবারও বলি, আমি সবসময় একটা কথা বলি, ইউরোপে আসবেন ভালো কথা, ভাববেন না যে ইউরোপ খুব আরামের জায়গা। ইউরোপ যত কষ্ট করতে পারবেন, যত খাটতে পারবেন, আপনি তত গেইনার হতে পারবেন। আর ফার্স্টে এসে যদি কষ্ট না করেন যে না করবো নে, লাইফ অনেক লং টাইম চলে যাবে, লাইফে শাইন হতে পারবেন। আর ফার্স্টে এসে যদি আপনারা যদি 2-3টা বছর কঠোরভাবে পরিশ্রম করতে পারেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি শাইন করতে পারবেন। আর বাকিটা হচ্ছে আপনাদের ব্যাপার, আমার বলার দরকার, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বলতেছি। সো উবারের ব্যাপারটা এরকমই। সো আপনারা এইভাবে ট্রিক্সটা ইউজ করবেন, আপনাদের জন্য ভালো হবে। আর প্রশ্ন আরেকটাও করতে পারেন যে ভাই আমাদের টাকাটা কিভাবে পাবো? আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের কাছে দেওয়া থাকবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সো কার্ড নাম্বার দেওয়া থাকবে, সেটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার যে প্রফিটটা সেটা তো তারা কেটে আপনার প্রফিটটা থাকবে যে আপনার এত টাকা জমা হয়েছে, তাই না? আপনি আপনার টাকাটা উঠায় নিতে পারবেন যখন আপনি ক্যাশ করতে যাবেন, ঠিক আছে? সেটা আলাদা আলাদা বিষয়, এটা খুব সিম্পল বিষয়। সো আশা করি ভাই, যে ভাই আমাকে কমেন্টসটা করছিলেন তার নামটা লিখি নাই, আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, তবে আপনি আমাকে আরেকটা প্রশ্ন করছেন যে ভাইয়া আপনার কি জব বা আপনি কি করেন, ইভেন আপনার স্যালারি কত। সো এই প্রশ্নগুলো করছেন। সো আমি কি করি, আমার কি জব, আমি যাই করি আমি যথেষ্ট পরিশ্রম করি, যথেষ্ট পরিশ্রম করি। কারণ আমি আপনাদের যেহেতু বলতেছি, সো আমিও যথেষ্ট পরিশ্রম করি। আমি আগে নিজে যেটা করি সেটাই আপনাদের কিন্তু বলি, ঠিক আছে? সো ভেবে নেন যে আমি পরিশ্রম করি, যথেষ্ট পরিশ্রম করি। তবে কি করি সেটা একদিন অবশ্যই সবাইকে বলবো। দোয়া করবেন আমার জন্য, আমি একটা নির্দিষ্ট প্ল্যানিংয়ে আছি। সো আমার প্ল্যানটা সফল হোক, আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই বলবো যে আমি কি থেকে কি করেছি এবং কিভাবে আমি লাইফে শাইন করেছি, ঠিক আছে? অবশ্যই আমি আপনাদের বলবো, দোয়া করবেন। একটা ভাইয়ের একটা কাজ আর কি, তার কাজ না আর কি, তার ব্রোকার তাকে কাজটা করাইছে। সেটা হচ্ছে যে তাকে তার ব্রোকার 5টা ব্ল্যাঙ্ক পেজে তার সিগনেচার নিয়েছে। আইডেন্টি মালটায় তার পেপারস করবে বলে, ঠিক আছে? তো তার নামটা আমি বলবো না, তার নামটা আমি বলবো না, হয়তো বা অনেক ভাই চিনে যেতে পারেন তাকে। সো তার নামটা আমি বলবো না। সো ভাই আপনাকে আমি বলতেছি, আপনি আমার রেগুলার ফলোয়ার্স, আপনি আমাকে কমেন্টসও করেন। আপনার লোক যে কাজটা করছে, হ্যাঁ, আপনার ফাইল সাবমিট করার জন্য আপনার সিগনেচার প্রয়োজন আছে, ওকে ফাইন। আপনি একটা ছোট্ট একটা কাগজের মধ্যে আপনার সিগনেচারটা করে তাকে স্ক্যান ছবি তুলে পাঠিয়ে দিতেন, সে যা মন চায় তাই করুক, সে তো ছবি তোলাতে করবে। কিন্তু আপনি ব্ল্যাঙ্ক পেজে সিগনেচার করে তাকে পাঠিয়ে দিয়েছেন কেন? এই কাজটা আসলে জ্ঞানীবান মানুষ করে না, বা জাইনে শুনে মানুষ করে না। কেন ইউরোপের এত স্বপ্ন দেখেন কেন? ওয়াই? যাই হোক, যা করছেন করছেন, সমস্যা নেই। দোয়া করি যাতে আপনার কোনো ধরনের সমস্যা হয় না, ভুলে কাজগুলো করবেন না। আপনাদের কাছ থেকে যারা নতুন ফাইল সাবমিট করবেন, তাদের কাছ থেকে আপনাদের সিগনেচার চাইলে যদি বলে যে একটা সাদা পেজের নিচে একটা সিগনেচার করে দেন, ওকে ফাইন, সিগনেচারটা সুন্দর করে কইরে পাসপোর্ট। ও আরেকটা কথা বলি, এটা কয়েকদিন যাবত আমার কাছে কমেন্টস আসতেছে, ম্যাক্সিমাম ভাই কি করতেছেন যে আপনার পাসপোর্টে হলো বাংলা সিগনেচার, আপনারা এই ফাইল সাবমিট যখন করতে যাচ্ছেন তখন আপনারা ইংলিশে সিগনেচার করে দিচ্ছেন কেন? আপনাদের ইংলিশে, আপনি পাসপোর্টে সিগনেচার ইউজ করছেন বাংলা, আপনার ভোটার আইডি কার্ডে ইউজ করছেন আপনি বাংলা, ঠিক আছে? ভোটার আইডি কার্ড নাথিং, কোনো ফ্যাক্ট না, আপনার পাসপোর্ট হচ্ছে সম্পূর্ণ ইম্পর্টেন্ট। ইউরোপে আসলে আপনার পাসপোর্ট দেখবে, আপনার পাসপোর্টে বাংলা সিগনেচার করে, আপনি কেন ইংলিশে সিগনেচার করতেছেন? আপনি ফার্স্টের সিগনেচারটা কেন ইংলিশে করতেছেন? দয়া করে এই কাজটা ভুলে কেউ করবেন না। এই যে ফার্স্টে যারা এই যে সিগনেচারটা করেন না, যেটা পাসপোর্ট আছে সেই সিগনেচার সেম সিগনেচার দেওয়ার চেষ্টা করবেন। এবং ভবিষ্যতেও আপনারা মনে রাখবেন, পাসপোর্টে যে সিগনেচার আছে ভবিষ্যতে ইউরোপে আসার পর থেকেও আপনার এই সিগনেচার ইউজ করে যেতে হবে। হোক সেটা খারাপ সিগনেচার, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ইউজ করতে হবে। আমরা বাংলায় যদি তাদের গালিও লিখি তারাও কিন্তু বুঝবে না, ভাববে এটা সিগনেচারই। সো বুঝে নেন কথাটা।
সো যাই হোক, যারা সিগনেচার করে দিবেন তারা ছোট্ট একটা পেজে বা বড় একটা পেজে সিগনেচার করে জাস্ট ওই সিগনেচারটুকুই তাকে ছবি তুলে পাঠিয়ে দিবেন, ডাইরেক্ট পেজটা দিবেন না। ঠিক আছে, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি, কারণ এদের মাথায় হলো শয়তান ঘুরে। ঠিক আছে, কখন কার সাথে কি করে তা বলা যায় না। সো দয়া করে এই কাজটা করবেন না, এটা আপনি বিশাল বড় একটা ভুল করছেন। আর এই সিগনেচারের কথাটা বলতে বলতে আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আপনার এক ভাইয়ের কথা বলি। এক ভাইয়ের মতো আমি জানি যে এরকম অনেক ভাই আছে, অনেক ভাই আছে এরকম। আমি গত কয়েকটা ভিডিওতে আমি কথাটা বলতেছি যে দয়া করে ইউরোপের নেশায় নিজেকে বিপদে ফেলবেন না। গতকালকে ভাইয়ের সাথে আমার বেশ কয়েকদিন কথা হচ্ছিল, দেন আমি ওনার সাথে কথাও বলছি, এবং সে আমার কাছে সরিও বলছে, সে আমাকে যথেষ্ট মানে যথেষ্ট করে। তার যে ব্রোকার আছে সে তাকে বিটলে করছে। সো দেন তার জন্য আমার খুব খারাপ লাগতেছে, বলে বুঝাতে পারবো না। এবং সে যথেষ্ট ভালো মনের মানুষ, সহজ সরল মনের মানুষ। তো এই ভাইয়ের মতো অনেক ভাই আছেন যে কাজটা করেন যে আমার ইউরোপে যেতেই হবে। আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে, পরিবার পরিজন খুব কষ্টে দিন পার করতেছে, আপনি নিজে যাবেন, আপনার নিজের কাছেও হয়তো বা কোনো টাকা পয়সা নেই, ধার দেনা করে দেন যেতে হবে। এখন যেহেতু আপনারা বুঝতেছেন যে না, আপনার যে লোকটা নিচ্ছে বা যে আপনার সাথে বিটলে করছে, আমার এই রুটে না যেয়ে আমাকে নিজেকে একটু পায়ের মাটিটাকে শক্ত করি, নিজে একটু নড়বড়ে আছি ঠিক আছে, হয় বাংলাদেশেই নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, অথবা এক কাজ করি যে আমি মিডল ইস্টে আগে যাই। আমার বিদেশ অনেক ভাইয়ের আছে যে কপালে জুটান, অনেক ভাইয়ের আছে কিন্তু যে বিদেশ অনেক মানুষের আছে কপালে হয় না, মিডল ইস্টের ভিসাও অনেকের হয় না, আকামাই পায় না। ঠিক আছে, অনেক ভাইরে আছে, এটা সবার যে এক তা কিন্তু না, অনেক ভাইরে আছে, আমি দেখছি অনেকেরই আছে। ইভেন আমি আপনাদের সাথে যখন সোশ্যাল মিডিয়ায় আসলাম, দেন আমি এরকম কমেন্টস অনেক ভাইরে পাই যে ভাই আমাদের কপালে বিদেশ নাই, কোনো বিদেশই নাই। সো তারা কি করে, ইউরোপের দিকেও একটা লোভ থাকে, ইউরোপ 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 একটা লোভ থাকে, তাই না? তো এই ভাইয়ের মতো হচ্ছে কি, এই ভাই যে কাজটা করতে চাইছিল যে ভাই যেহেতু আমি লিগেল ভাবে ইউরোপে যেতে না পারবো, তাহলে আমি এক কাজ করি, আমি ওই কি বলে লিবিয়ায় চলে যাই, লিবিয়া থেকে পরে আমি আপনার সমুদ্র পথে ইটালিতে আসব, জীবনের রিস্ক নিয়ে আল্লাহর হাতে জীবনটা দিয়ে। তাই আমি বললাম যে ভাই আপনি এমনি বিপদ আছেন, আপনার পরিবার আর্থিক সমস্যায় আছে, আপনি এক কাজ করেন, আপনি আগে নিজেকে নিজের পায়ে দাঁড়া করেন। আপনি যে টাকা খরচ করে আপনি লিবিয়া যাবেন, ঠিক আছে, লিবিয়া যাওয়ার পরে আপনি কি ভাবতেছেন যে আপনি ইটালিতে আসবেন খুব আরাম আয়েশ করে? ইটালিতে কারা আছে, লিবিয়ায় কারা আছে, তারা কি সে জানে? আপনারা কি জানেন লিবিয়ায় কারা আছে? লিবিয়ায় কিন্তু বিশাল বড় গডফাদার আছে, মাফিয়া আছে, আপনারা নগদে গায়েব করে ফেলবে, নগদে গায়েব করে নগদে আপনাকে কি করবে, মুক্তিপণ দাবি করবে। ইভেন আপনি সাপোজ ভালো লিঙ্কের হাতেই পড়ে গেলেন, তাই না, আপনি ইটালি আসবেন, 7 লাখ টাকা 8 লাখ টাকা লাগবে আপনার সমুদ্রটা পার হওয়ার জন্য, আপনাকে 7 থেকে 8 লাখ টাকা লাগবে। লিবিয়া আসছেন ধরেন 3-4 লাখ টাকা খরচ করে, 12 লাখ টাকা লাগে গেল। তো আপনি সেই সমুদ্রে বাঁচবেন কিনা তার তো নাই কোনো গ্যারান্টি, এবং আপনি ভালো মানুষের হাতে পড়বেন কিনা তারও তো নাই কোনো গ্যারান্টি। সো দয়া করে এইসব চিন্তা ভাবনা ভাই যারা করেন, আল্লাহর রাস্তে করবেন না। একটা কথা বলি, আমার পাশের বিল্ডিং এ একটা ছেলে আছে, ও জার্মান থেকে আসছে, কিন্তু ও লিবিয়া পার হয়ে ইটালিতে আসছিল। ও আমাকে একটা সংক্ষেপে একটা কথা বলে যে ভাই মানুষ মরার পরে কি দেখে জানেন? মরার পরে দেখে যে সে ওই হাসরের ময়দান দেখে বা মরণ দেখে মরার পরে, যে না আমি মারা যাইতেছি বা মরে গেছি। আর ভাই আমি বাইচে থাকি, আমি মরণ মরে আসছি, অর্থাৎ ওই মরণ থেকে বাইচে আসছি, যে এই আমার মানে ওটা কি কি বলে, যে ইবলিশ দাঁড়ায় আছে আমাকে, যে আমার জানটাকে তুলে নেবে। সে আমার সামনে দাঁড়ায় আছে হয়তো বা, যে আমার জানটাকে তুলে নেবে। ভাই এরকম মনে হয়েছে যখন আমরা সমুদ্রটা পার করি। তারা যে এসে ছিল টোটাল 250 না 300-র মতো লোক ছিল সেই বোটে, তার মধ্যে প্রায় 46 জন না 47 জন মারা গেছে, আর বাকি যে কজন ছিল সব একদম আধমরা হয়ে গেছিল। ঠিক আছে, ইভেন সে বলতো যে ভাই আমিও নিজে আধমরা হয়ে গেছিলাম, যে বললাম যে মনে হয় যে আমার জানটাকে তুইলে নিবে। আরে ইউরোপ এত স্বপ্ন, আসেন স্বপ্ন ভালো কথা ভাই, কিন্তু এভাবে কেন? এটা তো ঠিক না। আল্লাহর রাস্তে এটা করবেন না। যদি ফ্যামিলির অবস্থা খারাপ থেকে থাকে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে মন চায়, তাহলে আগে নিজেকে নিজের পায়ে দাঁড়া করান। প্রয়োজন হলে আপনি লিগ্যালভাবে ইউরোপে আসতে চান, সেটা ভালো কথা, আমি সেটাকে সেলুট করি।
ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি প্রয়োজন হলে নিজের পাকে দাঁড়া করান, আপনি প্রয়োজন হলে একটা মিডল ইস্ট একটা কান্ট্রিতে যান, আপনার দুবাইতে যান, সৌদিতে যান, না হলে অন্য দেশে যান, তাই না? আপনি মালদ্বীপ যান বা অন্য অন্য জায়গায় যান না, আপনাকে কে মানা করছে? আপনি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরে গেলে আপনার ইউরোপের কথা মনে পড়বে না, যেটা সত্য কথা। সিঙ্গাপুরে যথেষ্ট ইনকাম, সিঙ্গাপুরে যাওয়াটাও তো সহজ না, অনেকগুলো টাকা লাগে, সেটাও আমি জানি। তো ইভেন ওখানে অত সহজে টাকা দিয়েও যাওয়া যায় না। তো যাই হোক, আপনি দুবাই যান, সৌদি যান, আপনি দুবাই যে আপনি কাজ করতে থাকেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেন, আপনাকে মানে কি, আমি সবাইকে কথাটা কিন্তু বুঝাচ্ছি। আপনি দুবাইতে যান, আপনি কাজ করতে থাকেন, আপনি কিছুটা সচ্ছল হন, আর্থিকভাবে সচ্ছল হন, যেটা আপনি ধার করে আপনি যাইতেন, আপনি দুবাই যে টাকাটা কামে কিছু টাকাটা জমান, জমান ইউরোপে আসার জন্য দেন। আপনাদের যখন একটা ভালো ভালো কোনো মানুষ পাবেন, ভালো কোনো লিঙ্ক পাবেন, তখন আপনি একটা চান্স নিয়েন যে ইউরোপের যে কোনো একটা ভালো দেশে, আবার আবার মাল্টার মতো শুরু হচ্ছে বা মাল্টার মতো চলতেছে, মাল্টাই চলতেছে, আপনি সচ্ছল হয়ে দেন, তারপর আপনি ট্রাই করেন না। বরং যে আপনি বাংলাদেশে থেকে যে ট্রাইটা করে আপনি যতটুকু মানে আপনি সফল হবেন, তার থেকে বেটার হবেন আপনি দুবাই যে কাজ করতে থাকলে। 1 বছর কাজ করলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আপনি সাপোজ জব পেয়ে গেছেন, আপনি দাঁড়াবেন, আপনাকে ভিসা দিয়ে দেবে, কারণ তারা পুরান লোক পছন্দ করে। ওই দেশে আপনি প্রবাসী জীবনে আছেন, 8 মাস যেমন আজকের মতো 8 মাস কাজ হয়ে গেছে, প্রবাসী জীবনে আছেন, আপনার ভিসার বয়স 8 মাস আছে, আপনার তাদের পছন্দ করে, সেম জব যদি হয়ে থাকে। তো ভাই এভাবে জীবন এভাবে মানে হারিয়ে যাবেন না, বা হাল ভাঙিয়ে বলবেন না যে আমি মৃত্যুর কাছে নিজেরে মানে পাঠায় দিই, এটাকে এক ধরনের বলে সুইসাইড, জানি শুনে এক ধরনের বলে সুইসাইডের রাস্তা। সো জানেনই তো, যারা আত্মহত্যা করে তাদের কিন্তু বেহেস্তের দরজা পুরাদমে বন্ধ, তাই না? সো এটা জানি শুনে এটাকে বলবো সুইসাইড। সো এই সুইসাইডের কথা চিন্তা না করে প্রয়োজন হলে ডাল ভাত খান, ভালো আছেন। একটা কথা মনে রাখবেন, যারা সব থেকে বেশি গরিব তারা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে ধনীবান ব্যক্তি। জানি না কথাটা কতটুকু সত্যই বলছি, তবে আমি শুনেছিলাম, এক মুরব্বী এক হুজুরের কাছ থেকে শুনেছিলাম বিলে কথাটা বললাম। যারা সব থেকে গরিব তারা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে ধনীবান ব্যক্তি। ঠিক আছে, আমি আসছি আপনাদের জন্য, দোয়া করি যে আপনারাও আসেন, কিন্তু এইভাবে না। আপনার যদি একটা অঘটন ঘটে যায়, সেটা সাফার করবে কে? আপনি না, আপনি তো ফুটুস, আপনি তো উপরে চলে যাবেন যদি আল্লাহ আপনার কপালে খারাপ লিখে রাখে, তাই না? আপনার যদি কোনো কপালে খারাপ লিখে থাকে, আপনি যদি মারা যান কোনো না কোনো কারণে, ঠিক আছে, আপনি তো টুস করে চলে যাবেন, আগেই বিদায় হয়ে গেলেন, আগেই সব কিছু লিখে নিয়ে গেলেন, বিপদে পড়বে কে? সাফার করবে কে? আপনার ফ্যামিলি। যদি আপনি ম্যারিড পারসন হয়ে থাকেন, আপনার পরিবার আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তারা সাফার করবে। আপনার চলে যাও, আপনি এখনই তারা যে সাহসটা পাচ্ছে, চলে গেলে কিন্তু সেই সাহসটা পাবে না। যতটুকু আমার মাথায় আসলো আমি কথাটা বোঝানোর চেষ্টা করলাম, আপনারা কতটুকু আমার কথাটা বুঝবেন সেটা আমি জানি না। তো দয়া করে ইউরোপে আসতেই হবে এই জিনিসটা কইরেন না, ঠিক আছে? এই জিনিসটা মাথার মধ্যে আইনেন না। হ্যাঁ, ট্রাই করতে পারেন, কিন্তু সেজন্য যে আমি উঠে পড়ে লাগছি আমার যাইতে এবার যেমনে মন চায়, ভাই না, এই কাজটা কইরেন না। একবারের জায়গায় 10 বার চিন্তা করেন, তারপর আসেন। তো যাই হোক, আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। ইভেন আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে অনেক ভাই আছেন যে যেমন ইটালিতে এগ্রিকালচারের জন্য অ্যাপ্লাই করছেন, অনেক ভাই আছেন যারা অ্যাপ্লাই করছেন, এবং তারা হয়তোবা ভিসা পেয়ে মানে ওটা হয়তোবা হবে, যেমন গভর্নমেন্ট যখন যখন আপনাদের এরকম ধরনের সুযোগ আসে, এইগুলার প্রতিও খবর রাখেন না। এই যে ইটালির জন্য এগ্রিকালচারের জন্য লোক নিচ্ছে, এইসবের পিছনে খবর রাখেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাইয়া এইসব তো আমাদের দ্বারা সম্ভব না, কে বলছে সম্ভব না? আপনারা খবর রাখেন না বিধায় সম্ভব না ভাই। হ্যাঁ, এইসব ক্ষেত্রেও আপনার দুর্নীতি হয়, এটাও মানি, এসব ক্ষেত্রে দুর্নীতি হয়, এটাও মানি, ঠিক আছে, এখানেও টাকা লাগে, ঠিক আছে, কিন্তু 12 লাখের মতো তো লাগতেছে না, 10 লাখ তো আর লাগতেছে না। আমি হ্যাঁ, বলতে পারেন যে এখন আপনি এসব বিষয়ে এটা সাপোর্ট করতেছেন, হ্যাঁ সাপোর্ট করতেছে, আপনি সরকারিভাবে যাচ্ছেন, লিগেলভাবে যাচ্ছেন, আনলিগেলভাবে তো যাচ্ছেন না, এবং অল্প টাকায় যাচ্ছেন। 2-3 লাখ টাকা হইলে আপনি চলে যেতে পারতেছেন। 2-4-5-50 হাজার ঘুষ দিতে, আপনি এমনকি ঘুষ দিতেছেন না, এটা তো ঘুষ দিতেছেন, এটা কি অন্যায়ভাবে যাচ্ছেন না? সো এইসব বিষয় একটু বিএমএটি যে অর্থাৎ জনস্বাস্থ্য যে অধিদপ্তর আছে, এইসবের আপডেটগুলো মাঝে মাঝে খেয়াল করবেন, যে গভর্নমেন্ট কোন দেশ থেকে কোন সুবিধা আসতেছে, কোন দেশের কি ধরনের সুবিধা আসতেছে, এগুলা একটু খেয়াল করবেন। এখন আরেকটা আমি পরামর্শ দিয়ে দিই, শোনেন। যাদের বিদেশে আসার ইচ্ছা আছে, যাদের বিদেশে আসার ইচ্ছা আছে,
কিছু কিছু ভালো ভালো কাজ আছে, যেমন আমাদের ঢাকায় যেমন বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেমন জার্মান টেকনোলজি আছে, ঠিক আছে, এরকম বেশ কিছু জার্মান কি ইনস্টিটিউট আছে জানি, আর মিরপুর মিরপুর এক, হ্যাঁ মিরপুর দুয়ে, মেবি মিরপুর দুয়ে, এরকম বেশ কিছু একটা আছে কিন্তু, যে আপনার প্রশিক্ষণ কেন্দ্র, এদের কাছ থেকে আপনারা 2 মাসের বা 1 মাসের আপনি একটা প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ নিয়ে একটা সার্টিফিকেট সাথে রেখে দেন। গভর্নমেন্ট যখন এরকম ধরনের ফ্যাসিলিটি আসবে ইউরোপ থেকে, ও শুনতেছি খুব রিসেন্টলি বলে লোক নেবে, কোন দেশ জানি, জার্মানির কথাই তো শুনছি, হ্যাঁ জার্মানির কথাই তো শুনছি যে জার্মান লোক নেবে। সো আপনারা এই ধরনের খোঁজ খবর রাখেন, আপনারা এই ধরনের মানে সার্টিফিকেট কালেক্ট করে রাখেন, যে যখন আপনাদের ধরেন আপনার এরকম ধরনের রিকুইজিশন দিবে বা জনস্বাস্থ্য অধিদপ্তর এরকম ধরনের সার্কুলার আসবে, আপনারা যাতে ওইটা আপনাদের জন্য ট্রাম্প কার্ড হয়ে ইউজ করবে। এই সার্টিফিকেটগুলো তখন ট্রাম্প কার্ড হয়ে ইউজ করবে। আপনার তখন বিএমইটি কার্ড করতেও সুবিধা হবে, খুব ইজি হবে আপনাদের। ধরেন বিএমইটি, এটা আপনারা জনস্বাস্থ্য অধিদপ্তরে যে খোঁজ খবর নেন না ভাই, এটা আপনাদের জন্য ভালো। কেন আগেই দালালদের পেছনে দৌড়ান? লিগেল ভাবে একটু দৌড়ান, খোঁজ খবর রাখেন, দেন ধাপ করে অ্যাপ্লাই করেন। তো আমি আমার মতো বললাম, আপনারা কে কতটুকু বুঝছেন জানি না। সো যাই হোক, তো কথা আজকেও বলে ফেললাম 30 মিনিটের মতো। এক ভাইও বলছেন যে ভাই আসল কথা তাড়াতাড়ি বলেন, আমি তাড়াতাড়ি কথা বলতে পারি না। আর সেদিনকে তো আরও বলতে পারি নাই ভাই, কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম, বিষয়টা আপনার বোঝা উচিত ছিল। আর আপনাদের সাথে কথা একটু বেশি বলি, কারণ হচ্ছে আপনাদের সবাইকে আমি খুব আপন মনে করি, নিজের পরিবারের মতো মনে করি। হয়তো আপনি আমার সেই ভিডিওটা শুনেন নাই, হয়তো একটা কথা বলছিলাম যে আপনারা আমার পরিবারের মতো হয়ে গেছেন। আমি আমার নিজস্ব পরিবারকে খুব মিস করি, খুবই মিস করি, যেটা আমি বইলে বুঝাইতে পারবো না। দেখা গেছে আপনাদের ইউটিউবের সাথে হচ্ছে কি, আমার পরিবারের সাথে কথা হয়, এবং আপনাদের সাথে যখন কথা হয় না, আমার পরিবারের যে বেদনাটা, তাদের কাছ থেকে দূরে থাকার যে কষ্টটা আমি ভুলে যাই। সেই জন্য ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে কথাটা বেশি বলি, কারণ আপনাদের আমি খুব আপন মনে করি। সো আপনারা আমাকে কতটুকু আপন মনে করেন, অনেক ভাই, অনেক মেসেজ, অনেক কিছুতে আমি বুঝতে পারতেছি যে আপনারা আমাকে কতটুকু আপন মনে করেন। তো সবাই তো আর আসলে আপন মনে করবেন না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, কোনো সমস্যা নাই। আর যত বেশি সম্ভব ভিডিওগুলো শেয়ার করে দেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি এই বিষয়টা বলতেছি যে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ঠিক আছে, ওইটাকে চাপ দিয়ে অল নোটিফিকেশন দিয়ে দিবেন। তাহলে আমার সব ভিডিওর আপডেটই আপনার সাথে সাথে পেয়ে যাবেন যখন আমি আপলোড দিব। বুঝতে পারছেন? এই কথাটা বলার মূল কারণটা কি জানেন? দেখুন, আমার প্রতিদিন অ্যাভারেজে আমার বইলে বুঝাতে পারবো না, আমার প্রতিদিন না হলেও গতকালকেও যেমন আমাকে আপনারা দেখেছেন প্রায় 25,000-এর উপরে, ঠিক আছে, গতকালকে 25,000-এর উপরে আমার ভিডিও আপনারা অনেকে দেখছেন। সো এখানের মধ্যে গতকালকে আমি দেখে অবাক হয়ে গেছি যে 50% হচ্ছে আমার সাবস্ক্রাইবার দেখেছেন, আর 50% হচ্ছে আমার নন সাবস্ক্রাইবার দেখছেন, ঠিক আছে। সো অবশ্যই বলবো যে ভাই, যারা আসলে সাবস্ক্রাইব করেন নাই, রেগুলার আমাকে ফলো করছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, তো একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন। তাহলে হয়তো আপনাদেরও ভালো হবে এবং আমার জন্য ভালো হবে। তো আজকে এতটুকুই, কথা আর বাড়াবো না। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং শেষে আবার একটা কথা বলবো, দয়া করে নিজেকে এইভাবে বিপদের কাছে, মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।